রাজধানী দিল্লির এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কুকুর। কুকুর হটাও, দিল্লি বাঁচাও। এটা আমি বলছি না, এটা বলছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার কি জানিয়েছে, দিল্লির রাস্তা থেকে পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। একদিন যে মানুষ কুকুরকে বন্ধুরূপে নিজের কাছে নিয়ে এসেছিল জঙ্গল থেকে, আজ থেকে কয়েক হাজার বছর আগে, সেই মানুষের আজ কুকুর শত্রু হয়ে গিয়েছে। কারণ কুকুরের কামড়ে প্রচুর মানুষের জলাতঙ্ক হচ্ছে এবং প্রচুর মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। যে মানুষ বাঘ সংরক্ষণ করে সেই মানুষ আজ কুকুরকে শত্রু মনে করছে। কিন্তু যতই আপনার মধ্যে কুকুর প্রেম থাকুক না কেন, বাস্তব সমস্যা সেটাও তো অস্বীকার করা যায় না। তাই আজকের ভিডিওর মধ্য দিয়ে পরিষ্কার হবো, যেখানে সুপ্রিম রায় নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে কিন্তু চাপানুতর, বিভিন্ন মন্তব্য উঠে আসছে। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই কুকুর সরানোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যারা পশুদের নিয়ে কাজ করে তারা কোনো ধরনের বিরোধ বা আটকানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা ক্রিমিনাল ল পর্যন্ত তাদের বিরুদ্ধে জারি করা হবে। তারপরেই সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ বহু মানুষ, বিশেষ করে পশুপ্রেমীরা, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারে রেড়ে করে বলেছে যে এটা কি জিনিস। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে পরিষ্কার ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে সত্যিই কি এই সুপ্রিম যে নির্দেশ সেটা ঠিক, যারা পশুপ্রেমীরা যে কথা বলছেন সেটা কি ঠিক, একটা ব্যালেন্স কোথাও কি করা যেত না। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে যারা কুকুরকে ভালোবাসেন বা পশুদের ভালোবাসেন, পাশাপাশি কুকুরদের নিয়ে যারা অতিষ্ঠ, তারাও এই ভিডিওটা প্লিজ দেখবেন। আচ্ছা দেখুন, দিল্লির রাস্তায় হয়তো আপনি হাঁটছেন, হঠাৎ দেখলেন কোথা থেকে কতগুলো পথ কুকুর ছুটে এলো আপনার দিকে। দেখুন, প্রতিদিন হাজারো মানুষ কিন্তু এই ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বিশেষ করে দিল্লিতে। আর এবার এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই রায়ে পরিষ্কার বলা হয়েছে যে চিরদিনের জন্য তা কিন্তু দিল্লির যে রাস্তা তার চেহারা বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি জননিরাপত্তার জন্য এক সাহসী পদক্ষেপ, নাকি প্রাণী অধিকার কর্মীদের চোখে এক ভয়ঙ্কর অন্যায়? আজ আমরা জানবো যে সুপ্রিম কোর্টের সেই রায়ের সম্পূর্ণ কি গল্প, এর পক্ষে বিপক্ষে যুক্তি, বিদেশের উদাহরণ, মেনকা গান্ধী তার মত, অ্যান্ড অফকোর্স এর সম্ভাব্য প্রভাব। নমস্কার, ভয়েস অফ কুনাল চ্যানেলে আপনাদের স্বাগত। যদি চ্যানেলটি ভালো লাগে এই মুহূর্তে আগে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আসি প্রেক্ষাপটটা কি। দিল্লি এনসিআর এলাকায় প্রতিদিন গড়ে 2000 কুকুর কামড়ের ঘটনা ঘটছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিদিন। সরকারি রেকর্ড বলছে জলাতঙ্কে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন যে রাস্তায় নামলেই ভয়, বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য। কিন্তু প্রাণী অধিকার কর্মীরা বলছেন সমাধান আছে, কিন্তু সেটা হতে হবে মানবিক উপায়ে। যেমন বৃহৎ আকারে স্টেরিলাইজেশন ও টিকাকরণ, নির্বীজকরণ করে দিন কুকুরকে যাতে আর বাচ্চা না দিতে পারে। এবং টিকা ভ্যাকসিনেশন, যদি কুকুরের ভ্যাকসিন করানো থাকে তাহলে কুকুর কামড়ালে কোনো সমস্যা আর হবে না, জলাতঙ্ক বা রেবিস হবে না। 11ই অগস্ট 2025 সুপ্রিম কোর্ট দিল্লি ও এনসিআর এর জন্য দিল ঐতিহাসিক এই নির্দেশ। সেক্ষেত্রে কি বলা হয়েছে, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে রাস্তায় থাকা সমস্ত পথ কুকুর তুলে নিয়ে যেতে হবে। প্রথমে 5000 কুকুর ধরতে হবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, যেখানে সবচেয়ে খারাপ অবস্থা। প্রতিটি কুকুরকে স্টেরিলাইজ এবং টিকা দেওয়ার পর স্থায়ী শেল্টারে, আগে ছিল স্টেরিলাইজ করানোর পর যেখানকার কুকুর সেখানে ছাড়া হবে, এটা নিয়ম ছিল। এক্ষেত্রে বলা হচ্ছে শেল্টারে রাখতে হবে, কখনোই রাস্তায় ফেরানো যাবে না, যেখানকার কুকুর সেখানে ফিরিয়ে দেওয়া যাবে না। শেল্টারে থাকবে সিসিটিভি এবং সুরক্ষিত ব্যবস্থা। আর কেউ যদি এই কুকুর ধরতে বাধা দেয়, যেমনটা আপনাদের বলছিলাম, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি কুকুর ভালোবাসেন, এক্ষেত্রে আপনি প্রতিবাদ করেন, রাস্তায় নামেন, তাহলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে সুপ্রিম নির্দেশে। এছাড়াও 1 সপ্তাহের মধ্যে চালু করতে হবে বাইট কমপ্লেইন হেল্পলাইন। আদালতের ভাষায় জননিরাপত্তা সর্বাগ্রে, এটাই বলছে আদালত। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সুরক্ষাই এখন প্রধান লক্ষ্য সুপ্রিম কোর্টের। কিন্তু এখানেই শুরু হয়েছে আইনি বিতর্ক। কারণ অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুলস 2023 সেই অনুযায়ী স্টেরিলাইজেশন শেষে কুকুরকে সেই একই এলাকায় ফেরত দিতে হয়। এই নতুন রায় সেই নিয়মকে উপেক্ষা করছে। এমনকি 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্টের আগের একটি রায়কেও এটি উল্টে দিচ্ছে। সেখানে কিন্তু অন্য কথা বলা হয়েছিল। দেখুন, একটা মজার বিষয়, সেখানেও দুজন জাজ তারা রায় দিয়েছিলেন, তারপরে আবার চ্যালেঞ্জ করার পর দুজন জাজ তারা রায় দিচ্ছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের একই সুপ্রিম কোর্ট দু রকমের ভার্সন, শুধু দুজন জাজ বদলে গিয়েছেন। এখানে যুক্ত হচ্ছে প্রাণী অধিকার কর্মী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী। তিনি এই রায়কে কড়া ভাষায় চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন এটি অকার্যকর, আর্থিকভাবে অপ্রযোজ্য এবং সম্ভাব্যভাবে পরিবেশগত ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি কি বলছেন? তিনি বলছেন দিল্লিতে প্রায় 3 লাখ পথ কুকুর রয়েছে এবং তাদের জন্য প্রায় 15,000 কোটি খরচ হবে শেল্টার নির্মাণে।
শুধু খাবার, মানে এতগুলো কুকুরকে যদি আপনি প্রত্যেক দিন খেতে দিতে চান, সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে 5 কোটি টাকা লাগবে। এবং এক্ষেত্রে কিন্তু বিশাল চাপ সরকারের উপর। সরকার কি এটা করবে? মানে কুকুরের জন্য পার উইক 5 কোটি টাকা? তাহলে সাধারণ মানুষ কি বলবে? যে আমাদের সাধারণ গরিব মানুষকে দেখার সরকারের ক্ষমতা নেই, কুকুরের জন্য এত টাকা খরচ করছে। তার পরামর্শ যে আপনারা প্রযুক্তি এবং মানবিকভাবে বাস্তবসম্মত উপায় খুঁজুন। মানে এত কুকুরকে যদি কোনোভাবে ধরেও ফেলতে পারেন, সেগুলোকে নিয়ে কোথায় রাখবেন? এত বড় জায়গা কোথায়? সে জায়গাও যদি জোগাড় করে নিতে পারেন, তাহলে এতগুলো কুকুরকে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার জন্য লোক লাগবে, খাবার তৈরি করা, তার জন্য লোক লাগবে। এগুলো কি করে পারবেন? ইজ ইট পসিবল? গভর্নমেন্ট কি সেটা পারবে? এখন একদিকে সুপ্রিম কোর্ট বলছে যে জননিরাপত্তা, মানে মানুষের বিষয়টাও তো ভাবতে হবে। অন্যদিকে মেনকা গান্ধী তিনি বলছেন বাস্তবায়ন অকার্যকর, এটা সম্ভব নয়। এটা প্রচন্ড দামি একটা বিষয়, মানে এত টাকা সরকারের পক্ষে খরচ করা সম্ভব নয়। কুকুরগুলো বেঘরে মরবে। এই দ্বন্দ্বে মানবিকতা এবং নিরাপত্তার মধ্যে কি দাঁড়িয়ে থাকা সত্যিই সম্ভব? আপনি কি মনে করেন? কমেন্ট সেকশনে প্লিজ লিখতে ভুলবেন না। এই গোটা ঘটনা যখন ভারতে ঘটছে, তখন অনেকেই বলছেন যে গোটা দেশে কি এই নিয়ম লাগু হতে পারে? যারা কুকুর ভালোবাসেন তারা কিন্তু ভয় পাচ্ছেন। এক্ষেত্রে প্যারিসের একটি নিদর্শন আপনাদের সামনে তুলে আনি। অনেক পুরনো একটি ঘটনা। 1900 শতকের শেষ দিকে প্যারিসে পথ কুকুর সরানো হয়েছিল ঠিক একইভাবে, জনস্বাস্থ্যের অজুহাত দিয়ে। প্রথম দিকে কামড় এবং জলাতঙ্ক কমলেও সেক্ষেত্রে পরবর্তীকালে কি হয়েছিল? পরবর্তীকালে ইঁদুর এবং পোকামাকড়ের সংখ্যায় হঠাৎ বৃদ্ধি হয়ে যায়, ফলে রোগের আশঙ্কা বেড়ে গিয়েছিল। দিল্লির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর সেখানে রয়েছে। মেনকা গান্ধী বলছেন কুকুরকে সরিয়ে দেবেন, বাঁদর বেড়ে যাবে। কোথায় যাবেন? এবং এক্ষেত্রে প্যারিসে আমরা দেখতে পাচ্ছি সেখানে ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়েছিল। সেই যে ফাঁকা হয়ে যাবে কুকুররা চলে যাওয়ার ফলে, সেই নতুন জায়গা দখল করতে অন্য কুকুর চলে আসবে বাইরে থেকে। এবং এই ঘটনাকে কি বলা হয়? ভ্যাকিউম এফেক্ট। এবং এই ঘটনা চলতেই থাকবে। মানে যদি নতুন কুকুর আসে, তাদেরকে আবার কোথায় রাখা হবে? কুকুর হত্যায় তীব্র জনবিক্ষোভ এবং পশু অধিকার আন্দোলন উঠে এসেছিল সেই সময়। পর্যাপ্ত শেল্টার না থাকায় ধরা পড়া কুকুরদের খাদ্য এবং চিকিৎসা দিতে সরকারের ব্যর্থতা সেই সময় সামনে আসে। অবশেষে প্যারিস বাধ্য হয় স্টেরিলাইজেশন, টিকাকরণ এবং জনসচেতনতার নীতি গ্রহণ করতে। এখন প্রশ্ন হলো, দিল্লি কি প্যারিসে সেই ভুল আবার করবে? শুধু কুকুর সরানো কি প্রকৃত সমাধান, নাকি নতুন সমস্যার জন্ম দেবে? বাস্তব চ্যালেঞ্জগুলো কি কি একটুখানি দেখি, আসুন। দিল্লি এনসিআর এর আছে আনুমানিক 6 থেকে 7 লাখ পথ কুকুর। ভাবতে পারছেন? এত বড় এলাকাতে 6 থেকে 7 লক্ষ কুকুর রয়েছে। এত কুকুরের জন্য শেল্টার বা পরিকাঠামো তৈরি করা কার্যত অসম্ভব। এবং শেল্টারে খাবার, চিকিৎসা এবং নিরাপত্তা বজায় রাখা, সেক্ষেত্রে সেটা বিশাল ব্যয় সাপেক্ষ জিনিস। সরকার কি করবে? প্রশাসন কি করবে? বাধার কারণে প্রাণী নির্যাতনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। মানে এক্ষেত্রে যদি ধরুন আপনার পাড়ায় কুকুর যদি ধরতে আসে, যদিও এই ওয়েস্ট বেঙ্গল এরকম কোনো নিয়ম এখনো চালু হয়নি। কিছুদিন আগে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে কুকুরকে খাওয়ানোর জন্য, তাদেরকে স্টেরিলাইজ করার জন্য স্কুলগুলোকে দায়িত্ব দিয়েছিল বা কর্পোরেটকে দায়িত্ব দিয়েছিল। বিষয়টা যদি অন্য ছিল, আমি এটা নিয়ে ভিডিও বানাইনি, কারণ বাস্তবে যে ছবিটা উঠে এসেছিল, বহু স্কুল রিজেক্ট করেছিল যে তারা পারবে না, কুকুর কামড়ের ভয়, গায়ে গন্ধ। বড় বড় কর্পোরেটগুলো ফিরেও দেখায়নি। তো বাস্তব ছবিটা ছিল কুকুরের খুব করুণ দশা ছিল। কিন্তু এ রাজ্যেও যদি এই নিয়ম চালু হয়, তাহলে কুকুর যখন ধরতে আসবে, মানে দিল্লির মতন, তখন আপনার ভূমিকা কি হবে যারা কুকুর ভালোবাসেন বা ভালোবাসেন না? প্লিজ কমেন্ট সেকশনে আপনারাও কিন্তু লিখতে ভুলবেন না। এই ধরনের ঘটনা যখন ঘটবে, তখন কুকুরদের আহত হওয়ার বা নির্যাতনের ছবিটাও কি উঠে আসবে? এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই দুই দলের মধ্যে লড়াই লেগে গিয়েছে। এক গোষ্ঠী বলছে কি আমাদের নিরাপত্তা সবার আগে, অন্যরা কি বলছে? অন্যরা বলছে যে প্রাণীদেরও তো অধিকার রয়েছে, সেটিও তো একটি বিষয়। সেক্ষেত্রে একটা মানবিক সমাধান কি করা যায় না? এক্ষেত্রে হ্যাশট্যাগ সেভ স্ট্রেজ এবং সেভ স্ট্রিটস এখন এটা ট্রেন্ডে চলছে। দেখুন, সুপ্রিম রায়টা আমি মানছি, তবুও আমরা সাধারণ মানুষ এই রায় দেখার পর আমাদেরও ভাবতে হবে যে এই রায় কি জননিরাপত্তার জন্য বাস্তবসম্মত? যেমন মেনকা গান্ধী বলছেন, এটি অর্থনৈতিকভাবে কি সত্যি সম্ভব? এটা কি গভর্নমেন্ট করবে? আবার ইতিহাসও বলছে যে প্যারিসের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পরিণতি হতে পারে অনিবার্য, মানে বিপর্যয় ডেকে আনতে পারি আমরা। তাহলে আপনারা কি ভাবছেন? আপনাদের মতে কি ব্যক্তি বা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের অমানবিক আচরণ কি প্রয়োজনীয়, বা আপনারা মনে করছেন না এটা একেবারে উচিত নয়? এক্ষেত্রে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জানাতে পারেন। এবং একটা বিষয় আমি পরিষ্কার করে আমার মতামত যদি জানতে চান, তাহলে বলবো, এই ধরনের পথকুকুরদের স্টেরিলাইজ করা বা ভ্যাকসিনেট করা এটা গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব।
কুকুর অবশ্যই কামড়াচ্ছে প্রচুর মানুষকে, মানুষের মৃত্যু হচ্ছে। এটা খুব বাস্তব একটা ছবি। এটাকে ফেস করছে মানুষ প্রত্যেকদিন এবং সে কারণেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। এই দিকটাকে ভুলে গেলে চলবে না। যতই কুকুরের প্রতি প্রেম থাকুক না কেন। পাশাপাশি গভর্নমেন্ট যদি প্রপার ওয়েতে স্টেরিলাইজ করতো, গভর্নমেন্ট যদি প্রপার ওয়েতে ভ্যাকসিনেট করতো কুকুরদের, তাহলে আজকে এত বড় জনসংখ্যা কুকুরের তৈরি হতো না। আজকে কুকুর যদি আপনি ম্যানেজ করে দেন, সে জায়গা দখল করতে অন্য প্রাণী আসবে বা কুকুর নিজেও আবার আসবে বিভিন্ন জায়গা থেকে। তাই এত সহজে আপনি ভাবছেন সমস্যার সমাধান সুপ্রিম রায় হবে, আমার তো মনে হয় না। আর একটা ব্যাপার, মানুষের যেমন সমস্যা হচ্ছে, কুকুরকেও আমরা জঙ্গল থেকেই নিয়ে এসেছিলাম। তাদেরকে লালন পালন করে এই শহরে বা শহর কেন্দ্রিক সভ্যতায় আমরা বড় করেছি। কই গ্রামের দিকে তো এই সমস্যা হচ্ছে না। শহরে কেন হচ্ছে? কারণ শহরের মানুষের মধ্যে অমানবিকতা অনেক বেশি। এক্ষেত্রে কুকুরদের রক্ষার জন্য কি আদৌ সুপ্রিম কোর্ট আবারও এগিয়ে আসবে? নাকি কুকুরদের খুব করুণ দশা হবে? পাশাপাশি মানুষের নিরাপত্তা, সেটাও অনেক বড় একটা দিক। তাই সবে মিলে আমার মনে হয় প্রশ্নটা আপনাদের কাছেই ছাড়লাম। আপনারা কি মনে করেন? সত্যি কোনটা হওয়া উচিত? প্লিজ এই ভিডিও শেষে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।